অঙ্কন ডাক্তার একটু পরেই বেরিয়ে গেল আমার ঘর থেকে। আমি ফ্রেশ হয়ে ভেজা শাড়ি ছেড়ে প্রায় ১ ঘন্টা হলো ঘরবন্দি হয়ে বসে আছি। দুটো টেবিল ল্যাম্প, দুটো বৈদ্যুতিক বাতি সবই সচল রাখলাম। রাত ২টো বাজতে চলল। ক্ষুধায় পেটে ইঁদুরের ছোটাছুটি। কিন্তু খেতে যাওয়ার সাহসটুকু করে উঠতে পারছি না। যদি স্মরণের সম্মুখে পড়ি, কৈফিয়ত দিতে হবে। কিন্তু কোনো প্রকার কৈফিয়ত আমার নিকট গোছানো নেই। রাতটা পার করলাম বড্ড ভয়ে ভয়ে। বারংবার মনে হলো, এই বুঝি আবারও সেই ঠান্ডা হাতের সংস্পর্শ পেলাম। এই বুঝি অথই এসে আমার গলা চেপে ধরে বলবে, তো সাহস হয় কিভাবে আমার স্মরণের বউ হওয়ার? আমি কল্পনায় এ প্রশ্নের জবাব গুছিয়ে রেখেছিলাম। আমি বলে দিতাম, আপনার বরের বউ হওয়ার ইচ্ছে আমার একটুও ছিল না। আমি জানতামই না সে বিবাহিত, বাচ্চাযুক্ত, সাথে এমন অসভ্য যে কিনা অন্যের কাছে বউকে দুঃসম্পর্কের বোন বলে পরিচয় দেয়। আন্টি, আর কতক্ষণ লাগবে? আমি স্কুলে যাব না? সোয়া খাবার টেবিল হতে আমার উদ্দেশ্যে কথাটা বলতেই আমার হুঁশ হলো। আস্তে করে জিভ কেটে প্রত্যুত্তর করলাম, আসছি। তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমার হয়ে গেছে। তড়িঘড়ি করে প্লেটে ভাত বেড়ে নিলাম। ছোট মেয়েটা সকালের নাস্তা হিসেবে ভাতই খায়। স্মরণ খায় হালকা কিছু। তার খাবারটা গোছাতে গিয়েই ছোঁয়ার খাবার জোগাড় করতে দেরি হয়ে গেল। জয়নব খালা, আপনি থাকতে অন্য কেউ কেন ছোঁয়ার খাবার নিয়ে যাবে? রান্না অন্য কেউ কেন করবে? হঠাৎই পেছন থেকে এমন উক্তি ছুঁড়ে মারল কেউ। আমি ছোঁয়ার প্লেটে মাংস রাখছিলাম, পেছন ফিরে একবার দর্শন করলাম অনাকাঙ্ক্ষিত কথার মালিককে। সে শক্ত চোখ মুখ নিয়ে আমারই দিকে তাকিয়ে আছে। অনেক আগে থেকে এ বাড়িতে রান্না সব কাজ জয়নব খালা করে আসছেন। শুনেছি ১৬ বছর হয়ে এলো। স্মরণের মা বেঁচে থাকাকালীন সময় থেকেই উনি আছেন। এই দীর্ঘ সময়ের মাঝে কখনোই যেন তিনি এমন কথা শোনেননি। অবিশ্বাস্য দৃষ্টিতে সামান্য আতঙ্ক নিয়ে তিনি তাকিয়ে রইলেন স্মরণের দিকে। কিন্তু স্মরণের তাতে এক রত্তিও ভাবান্তর হলো না। সে এবার আমাকে উদ্দেশ্য করে বলল, তৈরি হয়ে থাকবেন, আজ বিকেলে এই বাড়ি থেকে চলে যাবেন। ড্রাইভার রেখে আসবে অন্য বাড়িতে। এই কথা কর্ণপাত হতেই আমি ত্বরিত গতিতে তাকালাম তার দিকে। সে পুরো দমে আমার চাহনি উপেক্ষা করে পেছন ফিরে অগ্রসর হলো তার গন্তব্যের দিকে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার মনে হলো, এই ঘর আমার পর করা ভীষণই অসম্ভব। আমি ভালো থাকতে পারবো না। আমার এই ভাবনাকে অজানা প্রাধান্য দিয়ে হঠাৎ ছোঁয়া আমাকে ডেকে উঠল, আন্টি, খাইয়ে দাও তাড়াতাড়ি, স্কুলে যাব আমি। আমার তব্দা ভাব কাটবে কি আরো যেন বেড়ে গেল তরতর করে। আমি হঠাৎ জয়নব খালাকে বললাম, খালা, মেয়েদের স্বামীর ঘর এত আপন হয় কেন? খালা পাশ থেকে বলে উঠলেন, কারণ মেয়ে মানুষের স্বপ্নই একটা সংসার, স্বামীর মায়া আর বাড়ির মায়ায় পড়ে যায় দেখিয়ে তো যুগের পর যুগ অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে সংসার করতে পারে। আমি জয়নব খালার কথাটা সেকেন্ড দুয়েকের জন্য গভীর করে ভাবলাম। আমি কোনটার মায়ায় পড়েছি, স্বামীর নাকি বাড়ির? স্মরণের কথার হেরফের করতে বেশ তর্ক বিতর্ক শুরু হলো বাড়ির মাঝে। বাবা এক পর্যায়ে বলে বসলেন, গেলে তুমি যাও স্মরণ, আমি বৌমা আনার আগে মেয়ে এনেছি, তাই আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, আমার নাতনিকেও রেখে যেও। ব্যাস, এই কথাতেই সব তেজ থমকে দিতে বাধ্য হলো স্মরণ। অবশেষে সে রাগ ক্ষোভ নিয়ে দেখলাম বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে আমার সাথে একবার ভয়াবহ সাক্ষাৎ করে গেল। আচমকা আমার হাত টেনে উল্কার বেগে আমাকে ঘরে নিয়ে গিয়ে শাসিয়ে বলল, বাবার জন্য কিচ্ছু হচ্ছে না। আপনি একটা বোঝা আমার কাছে। একটা কথা ভালো করে শুনে নিন। নেক্সট টাইম আমাকে কখনো ফলো করার চেষ্টা করবেন না। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি শুধু ফ্যাল করে তাকিয়ে তার কথাগুলো হজম করলাম। মনে মনে খুব করে জানতে চাইলাম, আমাকে নিয়ে আপনার কি এত সমস্যা? আমি কি আপনার কাছে ভালোবাসা চাইতে গেছি? আপনার ধারে পড়ে থেকেছি? স্ত্রীর অধিকার চেয়েছি? তবুও আমার অথয়ের জায়গা নেওয়ার সাহসটা কখনো করবেন না। দু কদম এগিয়ে গিয়েও আবার হঠাৎ পিছু ফিরে সে এ কথা বলল খুব গভীর করে। তারপর আবারও তেজ নিয়ে গটগট করে হেঁটে গেল। আমি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার যাওয়ার পানে। সে কি তবে আমাকে একটু হলেও মেনে নিল? ভাবতেই বুকের মাঝে টিপ টিপ ছন্দ উঠল। অনাকাঙ্ক্ষিত ছিল তার এই কথা। আমি চোখ দিয়ে চড় গাছ করে দাঁড়িয়ে রইলাম। একদল এক পাক্ষিক ভালোবাসার ডুবন্ত মানুষদের মতো করে বলে উঠলাম, তুমি প্রিয় নাই বা আমাকে ভালোবাসো, শুধু আমাকে দূরে ঠেলে নাহি দিও। স্মরণ প্রস্থান পথ ধরায় আমার কথা শুনতে পেল না। তবে আমি ঠিকই শুনতে পেলাম আমার মনের কথা কেউ যেন বলে যাচ্ছে, না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে জাগলো এই অনুভূতি। আমি সারাদিন ভেবে যাই আমার রাত পেরিয়ে। শেষ বিকেলের আলোটা নিভে চারিদিকে অন্ধকার নামলো। সোয়াকে আজ পড়াতে বসালাম আমি। বাবার রুমে এর মাঝে একবার উঁকি দিয়ে এসেছি। দেখে বুঝলাম তার মন মেজাজ ততটা ভালো নেই। বিধায় আমি ওষুধ খাওয়ার বিষয়টা ছাড়া বাকি কোনো প্রসঙ্গ টেনে কথা বলিনি। শোয়ার পড়া শেষ হতেই ওকে রাতের খাবার খাইয়ে দিলাম। কিছু সময় টিভির পর্দায় চোখ রাখলো মেয়েটা, অতঃপর টিভি দেখাকালেই ঘুমিয়ে পড়লো আমার কোলে।
ওকে এক হাতে শক্ত করে ধরে নিয়ে আমি সোফায় ঠেস দিয়ে বসে টিভি দেখতে লাগলাম। এক সময় যেন আমার চোখও নিবু নিবু হয়ে এলো। কখন যে কিভাবে ঘুমিয়ে গেলাম তা আমার অজানা। ঘুম ভাঙলো আমার কোলটা কেউ ফাঁকা করার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অনুভব করি। ঈশ্বর চমকে চোখ গেরা ঘুম ছাড়িয়ে টেনে তোলার চেষ্টায় মরিয়া হলাম। একটু চোখ খুলতে অক্ষিপটে ভেসে উঠল কারো অতি সুদর্শন মুখ। কপালে কিঞ্চিত বিরক্তির ভাঁজ, চোখ জোড়া তীক্ষ্ণ করে রাখা। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ঘুমের মাঝে নিঃশ্বাসটা নিলেও এখন নেওয়ার জন্য একেবারে বন্ধ হয়ে গেল। চোখের পলক ফেলতেও অস্বস্তিতে জমে যাচ্ছি। স্মরণ ছোঁয়াকে আলগোছে আমার কোল থেকে তুলে নেওয়ার জন্য বেশ দ্রুতে নেমে গেছে। কিন্তু ঠিক জয়ী হতে পারছে না, ছো আমাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখা। আমি শুধু এভাবে নড়চড়হীন দেখে গেলাম প্রায় মিনিট 10। অতঃপর আস্তে করে বুকের ধুকপুক লুকিয়ে রেখে তাকে বললাম, আজকে থাক আমার কাছে। আমার কণ্ঠ পেয়ে স্মরণ ত্বরিত গতিতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বেশ খানিকটা বিব্রত ভাব তার চেহারা জমে গেলেও তা তৎক্ষণাৎ ছড়িয়ে দিয়ে সে বলে উঠল, না, আমি নিয়ে যাচ্ছি। ঘুমানোর আগে বলেছিল, আন্টি আমি তোমার সাথে থাকবো। মনে অসীম সাহস নিয়ে এ কথা তাকে শুনিয়ে দিতে সে ক্ষুদ্র চাহনি নিয়ে তাকালো আমার দিকে। আমিও নিষ্পাপ দৃষ্টি তার দিকে ছুড়ে দিয়ে বসে আছি। সে ক্ষণকাল আমি সহ ছোঁয়াকে পরখ করলো, অতঃপর আর কিছু না বলে দ্রুত পায়ে প্রস্থান করলো আমার সম্মুখ হতে। আমি তার রাগের মাত্রা পরিমাপ করে ছোঁয়াকে কোলে নিয়ে আমার ঘরের দিকে রওনা হলাম। বিছানায় শুয়ে দিয়ে গায়ে কাঁথা চাপিয়ে আমিও শুয়ে পড়লাম ওর পাশে। খুব মিষ্টি একটা সকালে ঘুম ভেঙে গেল। পাশ ফিরে ছোঁয়ার মায়া ভরা মিষ্টি মুখ দেখে মনটা যেন আরো ভালো হয়ে গেল। মাত্র যখন সাংসারিক ব্যস্ততার কথা মাথায় এলো, তখন ক্যালেন্ডার বলে দিল আজ শুক্রবার। মনে অন্যরকম অজানা আনন্দ ধরা দিল। ঘরে প্রকৃতির আলোকচ্ছটা চিরচেনা দিনে সুর তুলল। বুকের মাঝে আনচান ভাব। এমন দিনে আগে প্রায়ই নানিমার কাছে ছুটে যেতাম। চাচি আমার বকাবকির কোনো সীমান্ত ছিল না। সুযোগ ভীষণ কম ছিল। কিন্তু এই সুযোগ প্রসারিত করে দিত ওয়ারেসিয়া, আমার চাচাতো বোন। টুকিটাকি কেনাকাটা বা তার বস্তা ভর্তি শপিং এর অজুহাতে আমাকে নিয়ে যেত নানিমার কাছে। আর সে বন্ধুদের সাথে শপিং করতো। যদিও কষ্টে পার করেছে জীবন, 13 বছর বয়স থেকে প্রথমে মামার বাড়ি, তারপর চাচার বাড়িতে বেড়ে ওঠা। আজ ভীষণ মনে পড়ছে তাদের। একটা বারও কেউ খোঁজ নিচ্ছে না আমার। ভীষণ দেখতে ইচ্ছে করছে তাদের, কিন্তু কিভাবে যাই? মনে বিষণ্ণতা ভর করলো। ধীর গতিতে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। জয়নব খালা হয়তো এসে গেছে এতক্ষণে। রান্না অর্ধেকের বেশি খালাই করে নিয়েছে। আমি শুধু পরিবেশনের কাজটা সম্পন্ন করলাম। খাবার টেবিলে একে একে সব রাখতেই স্মরণের আগমন ঘটলো। সে ভীষণ ব্যস্ততা নিয়ে পরিপাটি ড্রেসে চেয়ারে বসিয়ে হুকুম দিল, খালা আমার নাস্তাটা তাড়াতাড়ি দিন, দেরি হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত খালা তখন রান্নাঘরেও ছিল না। সে গেছে বাড়ির দারোয়ানের কাছে ছোটখাটো একটা বাজারের লিস্ট ধরিয়ে দিতে। খালা নেই, নিচে গেছে। মিনমিন করে তাকে বললাম। সে আমার কথা এক পলক আমাকে দেখে নিল, তারপর ছোঁয়ার কথা জানতে চেয়ে বলল, ছোঁয়া ঘুম থেকে ওঠেনি? না। সে যেন চমকে উঠল। হঠাৎই তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, 9টা বাজবে এখন। ওর আবার জ্বর হয়নি তো? হঠাৎ এমন দুশ্চিন্তা ভাবমূর্তি স্মরণের মাঝে দেখে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। অবুঝের মতো বললাম, ঘুম থেকে দেরিতে উঠলে জ্বর আসে? সে আমার প্রশ্নের কোনরূপ জবাব না দিয়ে শুধু একটা রাগপূর্ণ দৃষ্টি উপহার দিয়ে ছুটলো আমার ঘরের দিকে। আমিও তার পিছু নিলাম। উল্কার বেগে ছুটে গিয়ে মেয়ের কপালে হাত রেখে গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে লাগলো শরীরের তাপমাত্রা। এরই মাঝে ছোঁয়া চোখের পাতা অল্প একটু উন্মুক্ত করে ডেকে উঠল, বাবা। হ্যাঁ মা, তোমার কি খারাপ লাগছে? হুম। স্মরণ কোলে তুলে নিল ছোঁয়াকে। তারপর আমার দিকে তাচ্ছিল্যে সুরে বলল, এভাবে বুঝি একজন মা হয়ে উঠতে চান আপনি? সারা রাত পাশে থেকেও বোঝেননি মেয়েটা জ্বর এসেছে? এতটাই যখন অনীহা, তখন কাল কেন নিজের কাছে নিয়ে এলেন? আমি ওকে আমার কাছে নিয়ে যেতে চাইনি। আমি তো আসলে আসলে বোঝাই লাগবে আপনার কাছে। এমনই হওয়ার কথা। কোনো মেয়ে চাইবে একটা বাচ্চাওয়ালা সংসারে আসতে? এখনো সময় আছে, চলে যেতে পারেন, আমি আটকে রাখিনি। আমি তো চাইই না আপনাকে। কথাগুলো এক নাগাড়ে বলে গেল স্মরণ। আমি এবার মৌনতাকে ঠাঁই দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সে কিছুটা সময় নিয়ে আমাকে পরখ করতেই চলে গেল ঘর থেকে। তার কথাগুলো আমাকে আহত করে দিল। আমি সত্যিই ভাবিনি ছোঁয়া অসুস্থ হতে পারে। পুরোটা রাত আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল, কিন্তু ওর শরীরের তাপমাত্রা সহনীয় ছিল। অস্বাভাবিক কিছু আমি বুঝিনি। ভাবনার মাঝে রুম থেকে বেরিয়ে স্মরণের রুমের দিকে রওনা হলাম। স্মরণের রুমের দরজার এপাশে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পেলাম বাবার হৃদয়ে মেয়ের জন্য উপচে পড়া ভালোবাসা। চিন্তিত মুখের অভিপ্রায়, ক্ষণে ক্ষণে ডেকে ওঠা পরম মমতা নেই। তো আধবোজা চোখ নিয়ে বিছানার মধ্যে পড়ে আছে। নিমিষেই স্মরণ একটা কাচের বাটিতে পানি সহ রুমাল নিয়ে হাজির। দেখতে দেখতে সে রুমাল ভিজিয়ে কপালের মধ্যে বসিয়ে দিয়ে থার্মোমিটার খুঁজে আনলো। টেবিলের ড্রয়ার হতে বের করলো বিস্কুট, চিপস, ব্রেড। ছোঁয়ার মুখের নিকট এক একটা বাড়িয়ে দিচ্ছি আর সেধে যাচ্ছে, কিন্তু ছোঁয়া এসবের কিছু খেতে বড্ড নারাজ।
হঠাৎ যেন আমি তার চোখে পড়লাম। সে অদূর হতেই ডেকে বলল, আন্টি, আমি বিরিয়ানি খাবো। মায়ের একটা আস্ত স্তব যেন ছোট মেয়েটার কথার দরুন আমার বুকে চেপে বসলো। স্মরণ ঝট করে পেছন ফিরে আমাকে দেখতেই বলল, আমি অর্ডার করছি। আমি ধীর পায়ে হেঁটে গিয়ে ছোঁয়ার কপালে আলতো করে হাত রেখে বললাম, আপনি এমন কেন? দেখছেন তো মেয়ে অসুস্থ, তারপর এমন খিটখিট করেন কেন? আপনিও বুঝি এভাবেই বেস্ট বাবা হয়ে উঠতে চান? যে বাবা মেয়ের ভালো বোঝে না, যে বাবা মেয়ের মাতুল্য কোল চেনে না। এটা রুমাল ভেজানো হয়েছে, চুল ভিজে মাথায় পানি গিয়ে ঠান্ডা লাগবে আরো। কারণ যেন বিস্মিত হলো আমার কথায়। এই বিস্ময় ভাব কেটে উঠতে তার সময় লাগলো আনুমানিক 3টে মিনিট। অতঃপর কড়া গলায় বলে উঠল, হোয়াট রাবিশ! আপনি আমাকে আমার মেয়ের ভালো মন্দ শেখাচ্ছেন? হয়তোবা, শিখে রাখুন। আপনি তো কথায় কথায় আমাকে হুমকি দেন এ বাড়ি থেকে চলে যাওয়ার। জোর করে তো কারো ঘাড়ে চেপে বসা যায় না। স্মরণ প্রত্যুত্তর করলো না। আমি ছোঁয়াকে ছেড়ে স্মরণের দিকে একবার তাকিয়ে দেখতে চাইলাম তার অভিপ্রায়। সে যেন শূন্য, ঘোলাটে, পুরোটাই ধোঁয়াশায় মুড়িয়ে রেখেছে। চোখ ফিরিয়ে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে এক পা ফেলতে হঠাৎ টান পড়লো আমার হাতে। শুনতে পেলাম ছোঁয়ার কণ্ঠ, আন্টি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বুকের মাঝে কষ্ট হলো। এমন মিষ্টি এক ডাক শুনি। না তো মা, মেয়েকে ছেড়ে মা কি দূরে যেতে পারে কখনো? তুমি এখন এতগুলো ভালো হয়ে গেছো, আমি এখন তোমাকে মা বলেই ডাকবো। অথই মা আমাকে ফাঁকি দিয়েছে, তুমি আমাকে ফাঁকি দেবে না তো? পাকা পাকা কথাগুলো আমার চোখে জল আনতে বাধ্য করলো। আমি জড়িয়ে যাওয়া গলা নিয়ে কিছু বলতে পারলাম না। ওর যে মা নেই, ওর থেকে বহু দূরে চলে গেছে, তা এত ছোট্ট মস্তিষ্কে না ঢুকলেও পারত। ছোট কলিজা নিশ্চয়ই ছটফট করে। বাবা, আম্মুর কথা মনে পড়ছে? হঠাৎই ছোঁয়া এ কথা বলে ডুকরে কেঁদে উঠল। তরুণ দিশেহারা হয়ে কোলে তুলে নিল। কেউ যেন অপ্রস্তুত হয়ে পড়ল। মেয়েকে দুটো কথায় বুঝ দিতে গিয়ে হঠাৎই নিশ্চুপ হয়ে গেল। খেয়াল করে দেখলাম তার চোখ বন্ধ। কান্নারত ছোঁয়াকে বুকে জড়িয়ে নিয়ে স্তব্ধ হয়ে আছে। চোখের কার্নিশ বেয়ে উকি দিচ্ছে একটু আধটু জল। মুহূর্তে ঘর ছেড়ে গেল বিষাদে। স্মরণ হঠাৎ ছোঁয়াকে ছাড়িয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আগলে নিলাম ছোট মেয়েটাকে। স্মরণের যাওয়ার পানে তাকিয়ে রইলাম নির্নিমেষ। মনে পড়ে গেল অনেক আগের কথাগুলো। এই মানুষটাই ছিল আমার প্রথম ভালোবাসা। অবাক হওয়ার বিষয় না? আমি বড্ড অবাক হয়েছি দুদিন আগে, যেদিন সে ব্যবসার উদ্দেশ্যে বিদেশে ছুটলো সেদিন রাতে। ওই তো ছোঁয়ার সাথে আমার ভারী ভাব হলো। তাকে নিয়ে এই রুমের বেলকনিতে বসেছিলাম। একটু একটু কৌতূহল ছিল এই মানুষটাকে নিয়ে। সেই থেকে সকলের অগোচরে সেদিন খুঁজেছিলাম কিছু, যদি কিছু নোটবুক মেলে। মনে দুই আনার আশা নিয়ে খামোখা এই ঘরটা দেখতে গিয়ে হাতে পেয়েছিলাম একটা অ্যালবাম। যে অ্যালবামে দেখেছি 13 বছর বয়সে দেখে আসা মুখটা, এলোমেলো একগুচ্ছ সিল্ক চুলের অধিকারী ছেলেটাকে, যার কিনা একটা অবাধ্য, জোর করে বসে যাওয়া সৌন্দর্য আছে, একটা গ্লেজ দাঁত। এই দাঁতের হাসিটা দেখার জন্য প্রত্যহ বাসা থেকে বেরিয়ে সামনের খেলার মাঠে গিয়ে বসে থাকতাম। ছোট থেকে ভীষণ শান্ত প্রকৃতির আমি একদিন এলাহি কাণ্ড বাঁধিয়ে ঝগড়াও করেছিলাম একটা মেয়ের সাথে। কেন সে আমার ভালো লাগার মানুষটার দিকে তাকাবে এ নিয়ে। হাজারো স্বপ্ন বুনে বুনে মনের মাঝে রেখে দিতাম। এই মানুষটার নামে খোলা আকাশে চিঠি পাঠাতাম। কিন্তু সে আমাকে কখনো চেনেনি, কখনো জানেনি। তার জন্য মরিয়া হয়ে থাকতো আমার কিশোরী মন। তবে আমার সব অনুভূতি মরমর হলো একদিন, যেদিন দেখেছিলাম আমার স্বপ্নে, শয়নে, জল্পনা কল্পনায় অবিরাম বসবাস করা মানুষটা অন্য মেয়ের রাজা। রাজা রানীর গভীর ভালোবাসা, একে অপরের প্রতি পুকুর ঘাট আর দুবেলা ঘাসের মতো আসক্ত। দিনে শুরু হয় ঝগড়ায়, আর দিন শেষে শেষ বিকেলে তাদের দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে বালুচরে হাঁটতে। আমার কিশোরী মন ভেঙে গুড়িয়ে যেত তাদের এই মিষ্টি দৃশ্য দেখে। প্রথমে সৌভাগ্য ভেবে বসেছিলাম, অতঃপর দেখি আমার দুর্ভাগ্য যে আমি তাদের সাথে একই কলেজে পড়ি। প্রতিষ্ঠানটা ছিল স্কুল অ্যান্ড কলেজ। তারা দুজনে কলেজে আর আমি স্কুল হলগুলোর একটাতে। একদিন আমার সাথে খুব হৃদয় বিদারক এক ঘটনা ঘটল। স্মরণ রাজার রানী আমাকে হুট করে একদিন রাস্তার মাঝে ডেকে বলল, তুমি ভারী মিষ্টি, তোমার নাম কি মেয়ে? আমি গোমরা মুখে বলেছিলাম, কেয়া জান্নাত। ওয়াও, নাইস নেম। তুমি কিসে পড়ো? ক্লাস 9-এ। আমি ইন্টার ফার্স্ট ইয়ার। তোমার বড় আপু। আমি মনে মনে ভেঙচি কেটে বলেছিলাম, বড় আপু না, আমার সতীন তুমি। আমার মনের মানুষ তুমি নিয়ে নিয়েছো। ওই যে দেখছো, কালো শার্ট পরা সুন্দর ছেলেটা, ওকে একটু ডেকে দেবে? আমি আপত্তি করতে চেয়েও পারিনি। সেদিন ডেকে দিই স্মরণকে। আর বারবার মেয়েটাকে মনে মনে বলেই যাই, তুমি আমার সতীন, তোমাকে এতগুলো ঘৃণা। বুঝিনি ওটুকু বয়সে দিয়ে আসা গালিটা এভাবে সত্যি হবে। এভাবে আদতেই তার সতীন হয়ে যাব। আমার কিশোরী বয়সের ভালোবাসার মানুষটা এভাবে আমার খুব কাছের হয়ে যাবে। কিন্তু আফসোস, দুঃখ আমার ভাগ্য তাকে পেয়েও হারানোর পথে। সে তো চায় না আমায়। সে তো বারে বারে বোঝাতে চায় সে আমার কখনো ছিল না, আর কখনো হবে না। তবে আমি তাকে বলে দিতে চাই, না বাসলেন ভালো, নাইবা আপনার কাঁধে
আমার মাথা রাখার সাহসটা দিলেন। আমি আপনার রাজ্যের রানী নাই বা হলাম, পরম ভালোবাসা দিয়ে আমার খোপা রোজ একটা বেলি ফুলের মালাও পরিয়ে দিতে হবে না। শুধু আমি যেটুকু ভালোবাসা দিই এটুকু একটু গ্রহণ করুন। আমি সব হারিয়ে অবশেষে আপনার ধারে। দূরে ঠেলে না দিলে কি হয় না? শুধুমাত্র জীবনের শেষ বিকেলে আমি আর আপনি কি একসাথে ঘোর কুয়াশার মাঝে হেঁটে হেঁটে বহুদূর যেতে পারি না? দিনটা মন খারাপই কাটছে। সাধ্য মতো ছোঁয়াকে মায়ের আদর দেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটুকু পেরেছি। স্মরণের আসছে না বহুক্ষণ হলো। তার দেখা নেই। ছোঁয়াকে কখনো কাঁধে কখনো বেলকনির চেয়ারে বসে কোলের উপর বুকের মাঝে রেখে দিলাম। কখনো গল্প শুনিয়ে এটা সেটা খাইয়ে দিয়ে ওষুধ মুখে তুলে দিলাম। সে এখন আমার কোলে বসে আছে। উত্তপ্ত শরীরের তাপমাত্রা হ্রাস পাওয়ার কোনো খোঁজ নেই। বন্ধ চোখে আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে আছে যেন। আমি পলকহীন তাকিয়ে দেখছি বাড়ির নিচের বাগানটা, যেখানে একটা কাঠের বেঞ্চে বসে আছে সরল। মাথা ঝুঁকে আছে মাটির দিকে। সব কেমন ঘোলাটে, সব হচ্ছে উচ্ছ্বাসহীন। এক ঝাঁক এলোমেলো ক্ষেত্র ঘিরে আছে যেন সকলকে। বসন্তের শেষ ভাগের একমতো অনুভূতি যেমন হৃদয় ছটফটিয়ে তুলে বিদায় নেয়, ঠিক তেমনই অনুভূতি বুকে বাসা বেঁধেছে। দেখতে দেখতে পলকহীন তাকিয়ে থাকার মাঝে চোখের এক ফোঁটা জল ঝরে পড়ল। আমার হুঁশ ফিরল ততক্ষণে। দীর্ঘশ্বাস ছেড়ে ছোঁয়াকে নিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। আমার বিছানায় শুয়ে দিয়ে আমিও শুয়ে পড়লাম ওর পাশে। স্মরণ চলে গেলে ছোঁয়াকে নিয়ে সোজা আমার ঘরেই চলে এসেছি। বুকের অস্বস্তি হলো। আজ দম এঁটে এলো আমার। কোথাও যেন আমার জন্য কেউ নেই। কেউ যেন আমাকে এতটুকু ভালোবাসা দিতে রাজি নয়। ক্রমান্বয়ে শুধু অপমানের উক্তিগুলোই ছুড়ে দেওয়া হচ্ছে আমার দিকে। ভাবনার মাঝে বিছানা হাত দিয়ে ফোনটা হাতে নিলাম। ওয়ারে শিয়াকে কি একবার ফোন করব? দ্বিধায় সাগরে অবিলম্বে পড়ে হাবুডুবু খেতে আরম্ভ করলাম। ঠিক এমন সময় ভাষাহীন আওয়াজ, দরজাতে করাঘাতের শব্দ। ছোঁয়া, স্মরণের কণ্ঠ। দরজা শুধু আলগোছে চাপিয়ে রেখেছিলাম। এপাশ হতে বলে দিলাম ঘুমোচ্ছে। সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শীতল দৃষ্টিতে ছোঁয়ার পানে তাকিয়ে রইল সেকেন্ড পাঁচেক। অতঃপর ধীর পায়ে হেঁটে এসে মেয়ের কপালে এক হাত রেখে উষ্ণতা মেপে নিল অন্তরালে। আমি ততক্ষণে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছি। কিছু খেয়েছে? হুম। ওষুধ খেয়েছে। এরপর ৩ মিনিটের মতো নীরবতা। আমি তাদের থেকে প্রায় ৫ কদম দূরে দাঁড়িয়ে থ্যাঙ্কস, ছোট একটা শব্দ হঠাৎ এই কৃপণ মানুষটার গলা থেকে উঠে এলো। আমি খানিকটা অবাক হয়ে হজম করলাম পরিস্থিতি। প্রতিবারের মতো শুধু ছোট করে প্রত্যুত্তর করলাম, ওয়েলকাম। আপনি কিছু খেয়েছেন? আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। আজ হঠাৎ খোঁজ খবর? এত ভালো কেন হলো? না, খেয়ে আসুন। দৃষ্টি ছোঁয়ার পানে রেখে সে একথা গম্ভীর সুরে শুনিয়ে দিল। আমি নড়তে পারলাম না। স্বেচ্ছায় দাঁড়িয়ে রইলাম আগের মতো। কি হলো? যাচ্ছেন না কেন? ২ মিনিটের মাথায় আমাকে একবার পরখ করে নিয়ে ৫ মিনিটের মাথায় সে বেশ বিরক্তি নিয়ে বলল, আপনি খেয়ে আসুন। আপনি খাননি সকালে। আমি খাবো না, আমার খিদে নেই। আমি আর কথা বাড়ালাম না। অতিবাহিত হলো আরো ২ মিনিট। পা ফেলে রুম ছাড়ার প্রস্তুতি নিতে সে বলল, সরি, আপনার ঘরটা আটকে রাখলাম। ওর যদি ঘুম ভেঙে যায় তাই তুলে নিয়ে যাচ্ছি না। হুম। কি? না কিছু না। আমি যাচ্ছি, আপনারা থাকুন। বলে ঘর থেকে বেরিয়ে এলাম। সোজা হেঁটে চলে গেলাম বাবার রুমে। একবার উঁকি দিয়ে এসে আবার চলে গেলাম গেস্ট রুমে। ও ঘরে রাখা ইজি চেয়ারে বসতে হঠাৎ দেখি ভুলো মন ভুল কাণ্ড করে বসেছে। ফোনটা ফেলে এসেছি আমার ঘরে। আবারও ছুটলাম। দরজা নক না করে ঘরে প্রবেশ করতে স্মরণ ফিরে চাইলো আমার দিকে। শোয়ার নিকট সে থার্মোমিটার হাতে বসেছিল। তার সাথে আমার কোনো বাক্য বিনিময় হলো না। সে শুধু দেখে গেল আমাকে। আমি ফোনটা নিয়ে গেস্ট রুমের দিকে চলতে পায়ে পরে শিয়ার কাছে ফোন করলাম। একবারের বেলাতেই ফোন তুলে কেউ বলল, হ্যালো, কে বলছেন? চাচি আম্মার কণ্ঠ। আমি সালাম জানিয়ে বললাম, কেমন আছেন চাচি আম্মা? আমি খেয়া। ছোটব্বু শরীর কেমন? অন্ত ভালো আছে? ভালো, সবাই ভালো আছে। তুই ফোন করেছিস যে? ভয় পাবেন না। আমি ও বাড়িতে যাওয়ার জন্য ফোন করিনি। আপনাদের থেকে যৌতুকের জিনিসপত্র নেবে বলেও ফোন করিনি। পরে শিয়ার কথা মনে পড়ছিল খুব। জানেনই তো, এই পৃথিবীতে আপনার মেয়েটা ছাড়া আমার আর আপন কেউ নেই। ওই মেয়েটাই শুধু ভুল করে আমাকে ভালোবাসে। ওকে একটু বলবেন ও যেন আমার সাথে দেখা করে, অনেক মিস করছি ওকে। হঠাৎ হয়তো ভীষণ ছন্নছাড়া ভাব করে বসলাম আমি। ফোনের ওপাশ হতে কোনো রূপে প্রতিক্রিয়া শুনতে পেলাম না। আমিও সেসব ভাবনায় না রেখে ফোন কেটে দিলাম। বিকাল ৪টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পরে শিয়ার সাথে দেখা করার উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে ১০ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পার্কে। অপেক্ষার প্রহর গুনতে হলো না। ওয়ারিশিয়া আগে থেকেই সেখানে উপস্থিত। আমাকে দেখতে পেয়ে সে দ্রুত এসে ঝাঁপড়ে ধরল। কেমন আছিস? অনেক ভালো। তোকে দেখে আরো ভালো। চল ওদিকটায় বসি। ওয়ারিশিয়া আপত্তি না করে ধীর পায়ে হাঁটতে লাগলো। সোনের তরী একটা ছাউনির নিচে বসে পড়লাম ২ বোন। কিছু সময় নীরবতায় পার হলো। আমার যার সাথে বিয়ে হয়েছে তার যে একটা বাচ্চা আছে একথা তুই জানতি?
প্রশ্ন শুনে ওয়ারেশিয়ার মুখ শুকিয়ে গেল যেন। আমি বিরতিহীন তাকিয়ে রইলাম তার দিকে। হ্যাঁ, তোমাকে বলা হয়নি এ কথা? মা বাবা বলতে চায়নি? আচ্ছা। এরপর বিষণ্ণতা, মন খারাপগুলো বুকের খাঁচা ছটফট করছে। আমি ভেজা চোখ নিয়ে ওয়ারেশিয়াকে বললাম, একটা কাজ করে দিতে পারবি? ওয়ারেশিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে আমার পানে চাইলো। আমি ভেঙে আসা কণ্ঠ পুনরায় শক্ত করে নিয়ে বললাম, কিন্ডারগার্টেনের এক জব খুঁজে দে, আমার ভীষণ দরকার। কিন্তু কেন আপু? তোর শ্বশুর বাড়িতে তো অর্থের অভাব নেই। তোর এমন কোনো জবের বিষয়ে খোঁজ আছে? তোর কি কোনো সমস্যা হচ্ছে ওখানে? আমি তো সবার সমস্যা আরিশিয়া। আপু, আমি আসি, মেয়েটা অসুস্থ। কথা বাড়ানোর সুযোগ না দিয়ে আমি হাঁটা দিলাম সম্মুখ পথে। পরে শিয়া ডেকে গেল, শুনলাম না তার কথা। এবার সত্যি সময় এসেছে নিজের পথ দেখার। একা বাস করতে পারবো না। হ্যাঁ, পারবো। সময় সুযোগ বুঝে ছোঁয়ার সাথে দেখা করব। বাবার সাথে ফোনে কথা হবে। তার সাথে হয়তো সপ্তাহে বা মাসে একবার দেখা হতে পারে ভুল করে। তার কার্ডটা আমার পাশ ঘেঁষে চলে যাবে। আমি দৃষ্টির আড়াল না হওয়া অব্দি তাকিয়ে থাকবো। আর সে হয়তো খেয়ালই করবে না, ভুল করেও খুঁজবে না আমাকে। এই হ্যালো, ভাবনার মাঝে শুনলাম হঠাৎ যেন কেউ আমার উদ্দেশ্যে কিছু ডাক দিল। পেছন ঘুরে চাইতেই ভাবনার সত্যতা প্রমাণিত হলো। ধবধবে সাদা অ্যাপ্রন অযত্নে হাতে ধরে প্রায় দৌড়ে আসছে যেন অঙ্কন। হোয়াটসঅ্যাপ, এখানে কি করছেন? এসে তার প্রথম প্রশ্ন। বোনের সাথে দেখা করতে এসেছিলাম। মাইন্ড না করলে আমি কি আপনার সাথে এই পথে হাঁটতে পারি আপনার পাশে? ভীষণ সুন্দর করে সে প্রস্তাবটা তুলে ধরলো। মুখে একটু হাসি, আমি মাথা নাড়িয়ে সায় জানিয়ে বললাম, হুম। হসপিটাল থেকে ফিরছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগছে। আচ্ছা, আপনি কি খুব বেশি কম কথা বলেন? আমি লজ্জা পেয়ে গেলাম। এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা মানুষই আমাকে করে বসে। না তো, এমন কিছু না। হুম, দেখতে পাচ্ছি। আমি কিন্তু শুনেছি যারা কম কথা বলে তারা মানুষকে মনে মনে অসংখ্য গালি দেয়। আপনিও কি দিচ্ছেন আমাকে? না না, গালি দেবো কেন? ডোন্ট কল মি নানা। আমার বয়স মাত্র 27, বুড়া হয়নি। শরণ অনার্সে ভর্তি হয়ে বিয়ে করেছে, এজন্য ওর বাচ্চা কাচ্চা আছে। কিন্তু আমার তা না। আমি হেসে ফেললাম। আরো টুকটাক কথা হলো। সে তার পরিবার সম্পর্কে অনেক বিষয় জানালো। আমি চুপটি করে হাঁটতে হাঁটতে শুনে গেলাম। মাঝে টুকটাক কথা বললাম। ভালোই কাটলো সারা বেলা মন খারাপ থাকার পর এই শেষ বেলাটুকু। কখন যে বাড়ির সামনে গেটের কাছে পায়ে হেঁটে পৌঁছে গেলাম তা যেন বুঝে উঠতেই পারলাম না। কথায় কথায় অঙ্কনকে বলে ফেললাম ছোঁয়ার কথা। সে তাই নিজের বাসার দিকে আর অগ্রসর না হয়ে ছোঁয়ার কাছে যাওয়ার ইচ্ছে পোষণ করলো। রাতে কি ছোঁয়ার জ্বর খুব বেশি ছিল? আমি বুঝতে পারিনি। ও আমার কাছেই ঘুমিয়েছিল কিন্তু। পরে ওর বাবা বলল জ্বর, গায়ের তাপমাত্রা স্বাভাবিকই ছিল। কারো কারো এমন হয়, তাপমাত্রা তেমন তারতম্য না হলেও শরীরে জ্বর থাকে। ছোঁয়া কি স্মরণের কাছে? হ্যাঁ, কিন্তু আমার ঘরে। সিঁড়ি ডিঙ্গিয়ে ঘরের প্রবেশপথে হন্টন দশায় কিছু তথ্য আদান প্রদান হলো। অতঃপর অঙ্কনকে সাথে নিয়ে আমার রুমের দরজার নিকট পৌঁছে বললাম, আপনি ভেতরে যান, আমি আপনার নাস্তার ব্যবস্থা ওকে। এবার যেন অঙ্কন ডাক্তার সত্তা ধারণ করলো। গাম্ভীর্যে ভরপুর মুখ নিয়ে দরজা ঠেলে প্রবেশ করলো ঘরে। আমি চলে গেলাম গেস্ট রুমে। হাতের পার্স রেখে চোখ মুখে একটু ঠান্ডা পানির ঝাপটা দিলাম। মাথা ঝিমঝিম ভাব। সকাল দুপুর পেরিয়ে এখন বেলা ৩টা নাগাদ হলেও এক গ্লাস পানিও মুখে নেওয়া হয়নি। মনের চাওয়া পাওয়া এই মুহূর্তে একটু শয়ন করা। কিন্তু তা হবার নয়। একটা অতিথি এলো, তার সম্মুখে খুব সামান্য হলেও এক কাপ চা দেওয়া উচিত, নইলে বড্ড বেমানান হবে। জয়নব খালা নিশ্চয়ই নেই এই মুহূর্তে, তিনি দুপুরের পর বিরতি নেন, বাড়িতে চলে যান। আসেন বেলা আছরের ওয়াক্ত গড়িয়ে গেলে। ধী মাতালে রান্নাঘরে পৌঁছে চার কেতলিতে পানি দিয়ে অবসন্ন অলস দেহ নিয়ে তাকিয়ে রইলাম কেতলির পানির দিকে। এখনই তারা টগবগ করে ফুটবে। কিছু পানি বাষ্পে রূপ নিয়ে যেন হৈ হৈ করে রওনা হয়েছে আকাশপথে। তারা কি সুখে আছে? তাদের কোনো দুঃখ নেই, দুশ্চিন্তা নেই, ক্লেশ নেই। আমার মতো মাথা ভর্তি দুশ্চিন্তার ছিটেফোঁটাও হয়তো নেই। এই যেমন আমি ওয়ারেশিয়ার কাছ থেকে ফিরতি পথে একটা ভাবনাতেই আটকে আছি। এ বাড়ি ছাড়ার পর আমার ঠিকানা হবে কোথায়? আচ্ছা, চাকরির ব্যবস্থা হবে তো? ৫,০০০ যদি স্যালারি হয় তা দিয়ে বাড়ি ভাড়া, খাওয়া, ভার্সিটির খরচ আর চলাফেরা হয়ে যাবে কি? বাজারে দ্রব্যমূল্য উঠছে। দু একটা টিউশনি জোগাড় করতে হবে, একটা কম ভাড়ার বাসাও জোগাড় করতে হবে। এই সমস্যা কি আপনার? ভাবনার মাঝে কর্ণপাত হলো এমন একটা উক্তি। মৃদু কেঁপে উঠলাম আমি। বুকে থুতু ছিটিয়ে তক্ষুনি পাশ ফিরে তাকালাম শঙ্কিত দৃষ্টিতে। চোখে ধরা দিল স্মরণের শক্ত চোখমুখ। আমি তার উদ্দেশ্যে ধরতে না পেরে অবলা দৃষ্টি তাক করে নিষ্পলক তাকিয়ে রইলাম। সে আমার কাছে জানতে চাইল, মাথায় কি সমস্যা আছে? এমন প্রশ্ন শুনে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। পূর্বের সব ভাবনা বিলীন হয়ে এবার নতুন ভাবনার জাল বুনতে আরম্ভ করলো মস্তিষ্ক। এমন প্রশ্নের উৎস কি? আকাশ পাতাল এক করে ভাবতে যাওয়ার পথে স্মরণ বাধা হয়ে দাঁড়িয়ে বলল, তাকে কি বলি? আপনি তো বোবা।
কথা বলতে পারেন না? ননসেন্স! কেতলি পুড়ে যাচ্ছিল দেখেন না? শেষে কথাটা উচ্চ বাক্যে ছিল। আমি চমকে চুলার পানে তাকালাম। এ কি? পানি শুকিয়ে কেতলির তাপে তাপে লাল বর্ণ ছেয়ে গেছে। আমি তড়িঘড়ি করে নামিয়ে রাখলাম ওটা। নামাতে গিয়ে ঘটালাম আরেক বিপত্তি। কড়া উত্তাপের কেতলি খালি হাতে ধরতে গিয়ে বড়সড় একটা ছ্যাঁকা লাগলো হাতে। চিৎকার করে হাত ছড়িয়ে আনতেই কেতলি যেন ভীষণ রেগে আবার পড়লো আমার পায়ে। পরপর দুটো অঘটনের শিকার হয়ে আমি তবদা লেগে গেলাম। অনুভূতি প্রকাশ করার কথা যেন বোকা মস্তিষ্ক ভুলে গেল। চোখে জলেরা ভিড় করলো সেকেন্ডের ব্যবধানে। স্বরণ প্রথমে ক্ষিপ্ত হয়ে তাকালেও পরে তার চোখের দৃষ্টি অসহায় হয়ে পড়ল। যেন সে শব্দহীনভাবে বলে গেল, উদ্ভট গাধা প্রাণী। ইতিমধ্যে কেতির ঝনঝন আওয়াজ পরক করে অঙ্কন রান্নাঘরের দরজায় উপস্থিত। তার জন্য একটু দয়া হলো, সে আগে পড়ে না ভেবে আমার হাত টেনে দাঁড় করিয়ে দিল বেসিনের কাছে। পানির কল ছেড়ে দিয়ে হাতটা তার নিচে রেখে দিল। স্মরণ তখনও অসহায় হয়ে দাঁড়িয়ে। 2 মিনিটের মাথায় সে ফ্রিজ খুলে বরফের টুকরো বের করলো। অতঃপর আলগোছে বসে তা আমার পায়ের পাতায় রাখতে রাখতে বলল, আজব! এক প্রকারে 2 বার আহত আমি ড্রয়িং রুমে হাত পা ছড়িয়ে বসে আছি। মাথার উপর ফ্যান, পাশের দেয়ালে দুটো এসি, তবুও আমি কুলকুল করে ঘেমে যাচ্ছি। মনের মধ্যে ছটফট ভাব, হাতের পোড়া ভাব চাপাচাপি হয়ে অন্য কিছু সুর হৃদয়ের। জানা ছিল না প্রিয় মানুষ হাত ধরলে এতটা বুক কাঁপে। আমার ভেতর ঘরে যেন ভাঙচুর শুরু হয়েছে। হাত কাঁপলে পেস্টটা লাগাবো কিভাবে? আমি চমকে উঠলাম। সরল মুখে রাজ্যের বিরক্তি নিয়ে কথাটা বলল। মুখ তার শুকনো, সেই শুকনো মুখে আমার বিপরীতে বসে আমার হাতে পেস্ট লাগিয়ে দিচ্ছে। অঙ্কন অজান্তে জোর করে তার হাতে পেস্ট ধরিয়ে দিয়েছে। তারপর সে গেছে ছাদে অ্যালোভেরার পাতা আনতে। পানি খাবেন? হুম। জবাব পেয়ে সরণ হঠাৎ আমার পানে একবার দৃষ্টি রাখলো। আমাকে পরখ করে নিয়ে নিজের জায়গা ছেড়ে সে উঠে পড়লো। গ্লাস ভর্তি পানি এনে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন। আমি নিলাম। হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানি শেষ করলাম। সরণ আমার পায়ের দিকে ঝুঁকে পড়লো পেস্ট লাগানোর উদ্দেশ্যে। আমি অস্বস্তি থেকে বললাম, থাক, লাগবে না, পরে আমি লাগিয়ে নেব। সে নিরুত্তর। যেন আমার কথা সে শুনতে পেল না, গোমরা মুখে পায়ে পেস্ট লাগিয়ে দিল। আমি তবদা লেগে বসে রইলাম। ভয়ঙ্কর অস্বস্তি আর বিব্রত বোধ হচ্ছে। মনে মনে কীর্তিকে গালি দিলাম। দুটো হাতে ছাকা দিয়ে দিল। একটা হাত অন্তত ভালো থাকলেও পারতো। অঙ্কন কিছু ওষুধ লিখে দিয়ে বিদায় হলো। বিকেলে জয়নব খালা এসে আমার এমন অবস্থা মানতে পারলেন না। আফসোসের বন্যায় হাবুডুবু খেতে খেতে বললেন, কেমনটা হয়েছে কও? কি সুন্দর পুতুলের মতো হাতটা পুড়ে ফেললা। সুন্দর মাইয়ারা এমন গাধা যে হয় কে? দুপুরে কিছু খাইতে পারছো? 2 হাতই না পোড়া। তোমার শ্বশুর আব্বা জানে? জানে। আমি দুপুরে কিছু খাই নাই খালা। একটু ভাত দিবেন? খালা কথা না বাড়িয়ে জলদি ভাত আনলেন। 2 হাতের দুটো দুটো করে আঙ্গুল পুড়ে ফুলে ফোসকা পড়ে গেছে। খালা তুলে খাওয়াতে দ্বিধা করলেন না, আমিও খেয়ে নিলাম। ছোঁয়া আমার পাশেই বসেছিল। মা মেয়ে দুজনেই সমান তালে অসুস্থ। আমার খাওয়ার সাথে ছোঁয়াও খেয়ে নিল। গল্প হলো 3 জনের। খালা খাওয়ানো শেষ করেই গেলেন রান্নাঘরে। তখন মাগরিবের আজান পড়ে গেছে। ছোঁয়া শুয়ে পড়লো। আমারও চোখ লেগে কাল হয়ে এলো। বিড়ম্বনা না করে ছোঁয়ার পাশে শুয়ে পড়লাম। চোখটা লেগে এসেছিল এমন সময় দরজায় ক্যাট ক্যাট আওয়াজ। তাকিয়ে দেখি সরণ। এখানে একটা টিউব আছে, হাতে লাগিয়ে নিবেন, না হলে ফোসকা বেশি পড়বে। আচ্ছা। ছোঁয়া ঘুমিয়ে গেছে? হুম। ওষুধ খায়নি ও? আমি ভয়ে জিভ কাটলাম। খায়নি? আমার মনেই ছিল না। ক্রমাগত প্রহর গুনতে লাগলাম। এখনই বুঝি আবার বলবে আমি ছোঁয়ার মা হওয়ার যোগ্য নই। একে একে 2 মিনিট পেরিয়ে গেল। আমাকে অবাক করে দিয়ে সরণ কিছু বলল না। সে শুধু একবার ছোঁয়ার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুভব করলো, অতঃপর বলল, মলম লাগিয়ে নিন। বলে সে আমার দিকে ছুড়ে দিল একটি মলমের টিউব। অতঃপর ঘরের বন্ধ ফ্যানটা চালু করে বসে পড়লো এ ঘরেই। ছোঁয়ার ওপাশে একটা চেয়ার এনে আমি মলমটা হাতে নিয়ে ফোসকা পড়া হাতে চেষ্টা চালিয়ে গেলাম মুখটা খোলার। কিন্তু হাতের জোর একেবারেই যেন নেই। হাল ছেড়ে মলম রেখে দেব দেব ভাবনা, এমন সময় হঠাৎ সরণ উঠে এসে হাতে নিল। মুখটা খুলে দিয়ে আপন ইচ্ছেতেই একটু খালি ওষুধ আমার হাতের পোড়া জায়গায় লাগিয়ে দিয়ে নীরবে ইশারা করলো তা হাত দিয়ে ছড়িয়ে দিতে। আমি তাই করলাম। দ্বিতীয়বারের মতো বুকে ঝড় উঠল। ভালোবাসার মানুষটা এত নিকটে থাকায়। আজ দুপুরে কোথাও গিয়েছিলেন? হঠাৎ তার প্রশ্ন। আমি এক পলক তাকে দেখে বললাম, হুম। কোথায়? ওয়ারেশিয়ার সাথে দেখা করতে। ওয়ারেশিয়াকে? আমার চাচাতো বোন। ও। অঙ্কন কিভাবে জানলো ছোঁয়ার কথা? পথে দেখা হয়েছিল। সরণ আমার অপর হাতের ওপর ওষুধ দিতে দিতে বলল, সে রাতে সরণের সিংহভাগ প্রহরেই কাটলো আমার ঘরে। অবশ্য রাত গভীর হওয়ার পথে সে চেষ্টা করেছিল ছোঁয়াকে নিয়ে তার ঘরে যাওয়ার, কিন্তু সে চেষ্টা নিতান্তই ব্যর্থ হয়। ছোঁয়া গাঢ় জেদ নিয়ে আমাকে আঁকড়ে ধরে বলেছিল সে যাবে না। আমিও আশ্বাস দিয়ে বললাম, আমার অসুবিধা হচ্ছে না, ও থাক। সরণ আর কিছু বলেনি। অনেকটা সময় মেয়ের যত্ন নেয়, ক্ষণে ক্ষণে কপাল স্পর্শ করে জ্বর অনুভব করে। এর মাঝে ছোঁয়া একবার বমি করলো। এতে করে সরণের চোখে দুশ্চিন্তার ছাপ প্রগাঢ় হয়ে গেল।
আমি তেমন কিছুই করতে পারলাম না। চাকা খাওয়া হাত পা নিয়ে শুধু বিছানায় বসে দেখে গেলাম। তারপর হঠাৎ গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে পড়ার পর হাতে তীব্র যন্ত্রণা অনুভব করতে করতে চোখ বন্ধ করে নিয়েছিলাম। অজান্তেই ঘুম। সেই ঘুমের পর চোখ মেলেছি ভোর ৬টায়। পাশে ছোঁয়া শুয়েছিল। তার ওপাশে দৃষ্টি রেখে দেখেছিলাম চেয়ারটা শূন্য। স্মরণ কখন এই ঘর ছেড়েছে তা আমার অজানা। দিনটা শুরু হলো আমার টুকটাক কর্মব্যস্ততা নিয়ে। হাতের আঙ্গুল আর ডান পায়ের বাঁ দিকটা ফুলে ফেঁপে উঠেছে সাধ্যমতো। লম্বাটে তাদের আকার। রান্নাঘরে যাওয়ার পূর্বে কিছু সময় তাদের পরখ করলাম। যতদূর মনে পড়ে জীবনে তৃতীয়বারের মতো ফোসকা পড়ল হাতে। একবার খুব ছোটবেলাতে মোমবাতি নিয়ে খেলার কালে, আর একবার ছোট বাবাকে চা বানিয়ে দেওয়ার কালে। কিশোরী তখন আমি প্রথম চা বানাতে যাই, চাচি আমার হুকুম পেয়ে। খুব একটা রান্নার অভ্যাস আমার নেই। যদিও উঠতি বয়সী মা বাবা ছাড়া জীবনযাপন, তবুও কাজকর্মের অত্যাচার ছিল না আমার ওপর। শুধু ছিল টাকা আর জিনিসের অভাব, কিছু শখ পূরণ না হওয়ার দুঃখ, কিছু আল্লাহ চেপে রাখার কষ্ট। শহরে বেড়ে উঠলেও মা বাবার মতো করে আর কেউ খুব যত্নে রাখেনি। একটা মাত্র মামা তো তার বাসা থেকে দূরেই করে দিল। পরিশেষে ছোট বাবা নিজে দায়িত্ব নিলেন। এর বিপরীতে চাচি আমার ক্ষুব্ধ হয়ে বাবার বাড়ি চলে গিয়েছিল। ছোট বাবার সাথে তার কথার বিরতি হয়েছিল টানা দুদিনের। রান্নার কাজ করার ইচ্ছে পোষণ করলেও খালা বাধা দিলেন। আমি খুব বেশি জোরাজুরি করার সাহস করে উঠতে পারলাম না। অসুস্থতাকে বড্ড ভয় পাই। যেমন কাজের নিষ্কর্মা আমি, তেমনই ভয়ে ভীতু। মা বলতো আমি নাকি ননির পুতুল, সামান্য কিছুতেও অসামান্য রকমের রোগী হয়ে যাই। নিতে গেলাম বাবার খোঁজ। উনি হুইল চেয়ারে বসে বন্ধ চোখে ছিলেন। আমি যেতে চোখের পল্লবটা উন্মুক্ত করে বললেন হঠাৎ, অনেক দিন হলো এভাবে বসে বসে হাঁটার ইচ্ছে করে কেয়া। মনটা আকুপাকু করে উঠলো আমার। বাবার নিকটে গিয়ে বললাম, ১.৫ মাস তো হয়ে গেছে বাবা, আপনি একটু চেষ্টা করুন, হাঁটতে পারবেন ইনশাল্লাহ। এমন অবস্থা থেকে কিন্তু অনেকেই বেরিয়ে আসতে পারে, বলছিস? আমি মাথা দুলিয়ে সাহস দিতে চাইলাম। স্মরণ আর আমার বিয়ের আনুমানিক ২০ দিন আগে বাবার স্ট্রোক হয়েছিল। অতঃপর বাম পা প্যারালাইসিস রোগী তিনি। ফিজিওথেরাপি দেওয়া শুরু করবেন বাবা। হ্যাঁ, দেখি কি হয়। আল্লাহ ভরসা। বাবা আমার প্রত্যুত্তরে নীরব হাসি দিলেন। অঙ্কনের সাথে কথা বলে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। বাবা আরো কিছু এমন কথা বললেন আমি শুনে গেলাম। বাবা হঠাৎ আবেগপ্রবণ হয়ে মায়ের একটা ছবি দেখালেন আমাকে। প্রথমে ছোট একটা বাক্স খুলতে বললেন আমাকে। তার মাঝে যত্নে রাখা একটা ছবি। ভীষণ রূপসী একজন নারী সম্মোহনী দৃষ্টিতে যেন তাকিয়ে আছে ক্যামেরার পানে। চেয়ারে বসে ঈশ্বর ঝুঁকে এসে থুতনিতে হাত রেখেছেন। নাক, চোখ, কপাল, ভ্রু স্পষ্ট বলে দেয় তিনি স্মরণের জন্মদাত্রী জননী। অনেকটা মায়েরই মতো দেখতে হয়েছে স্মরণ। বাবা ছোঁয়ার মা দেখতে কেমন ছিল? বুকে অস্তিত্ব চেপে রেখে কৌতূহলটা প্রকাশ করেই বসলাম আজ। স্মরণের পিছু নেওয়ার পরদিন হতেই এই কৌতূহল মনে ওত পেতে আছে। কে অথই? অথয়ের ছবি তো আমার কাছে নেই। স্মরণ সব ছবি সরিয়ে ফেলেছে। ওনাদের বিয়ে কি আপনাদের জানাজানিতে হয়েছে? না, স্মরণ পালিয়ে বিয়ে করেছে। অথয়ের সাথে ওর খালাতো ভাইয়ের বিয়ে ঠিক করা হয়েছিল। ওই দিন কাবিন করে রাখতে চেয়েছিল, কিন্তু স্মরণ পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। অথয়ের মা বাবা মেনে নেয়নি বিয়ে, এমনকি ছোঁয়া জন্ম নেওয়ার পরও না। শেষ মুহূর্তে যখন মেনে নিল তখন অথই বাবা স্তব্ধ হলেন। মলিন হয়ে উঠল তার চোখ মুখ। আমি আমার বুকে আফসোসের অস্তিত্ব খুঁজে পেলাম। তার কিছু সময় পর খুঁজে পেলাম এক এক প্রশ্ন। বাবাকে প্রশ্ন করার ইচ্ছে হলো, কে বা কারা অথৈকে মেরেছে? সত্যি কি অথৈ খুন হয়েছে? প্রশ্নগুলো মনে ওদের হলেও বলা হলো না। শুধু শেষবারের জন্য বললাম, উনি কতদিন আগে মারা গেছে? বাবা বুক চিরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ৩ মাস হবে। আমি আঁতকে উঠলাম। খুবই নিকটবর্তী সময় ছোঁয়া কিভাবে তার ছোট হৃদয় সামলে রেখেছিল। আমি বলি, বেলা যেন বড্ড কৃপণ, একটু হেরফের করে না হিসাবে, কিন্তু দুঃখগুলো বড্ড বেশি মায়া দেখায়। তাই তো থেকে যেতে চায় আরো বেশি। আমার বাম হাতের ফোসকা ঠিক হওয়ার পথে, পায়ের ফোসকা কমজোরি হয়, সেও বিলীন হওয়ার পথ হচ্ছে। মাঝ থেকে আমার মায়ায় পড়েছে ডান হাতের ফোসকাটা, সে যেন যেতেই চায় না আমাকে ছেড়ে। দিন কাটলো ৩টা, সে এখনো আগেরই মতো তরতাজা। খাওয়া দাওয়া চালাচ্ছি চামচের সহায়তায়। ছোঁয়ার অবস্থা বেশ ভালো। সে জ্বর কাটিয়ে এখন ফুরফুরে। স্কুলে যাওয়া শুরু করলো আজ থেকে। এর মাঝে একদিন অঙ্কন এসেছিল। আমার হাতের পরিস্থিতি দেখে সে যেন একটু বেশি আফসোস হয়ে পড়েছে। নতুন আরেকটা মলম দিয়েছে, কিছু নিয়ম কানুন বারংবার বলে মুখস্থ করিয়ে দিয়ে গেছে। বাবার চিকিৎসা নিয়েও আলাপ করে গেছে। আবার ২ দিন পর তার আসার কথা। ছোঁয়া, জলদি, দেরি হয়ে যাচ্ছে বাবা, আমি অফিসে যাব তো। খাওয়ার টেবিলে স্মরণের তারা। ছোঁয়া তার বাবার কথাতে যেন একটু বিরক্ত হলো, বলল, ইস বাবা, এত জলদি খাওয়া যায়? আমার ক্লাস তো আজ ৯টা থেকে, মাত্র ৮টা, তুমি চলে যাও, আমি মায়ের সাথে যাব। মুখে মাংসের টুকরো ছিল। ছোঁয়ার উক্তিতে আচমকা অবাকে ক্ষণিকের জন্য স্তব্ধ হলাম।
আরো চোখে স্মরণের পানে তাকাতে আকস্মিক চোখাচোখি। আমি দ্রুত চোখ নামিয়ে অস্তিত্বে হাবুডুবু খেতে শুরু করেছি। হঠাৎ মা বলায় খাবার টেবিলে বাবাও যেন খানিকটা অবাক। স্মরণ তাৎক্ষণিক কোনো কথা যেন মুখে আনতে পারলো না। বেশ কিছু সময় পেরিয়ে গেলে গম্ভীর কণ্ঠে বলল, ড্রাইভারকে রেখে গেলাম, সময় মতো স্কুলে পৌঁছে যেও। বলে সে দ্রুত পায়ে চলতে শুরু করলো। আমি নব ভাবনার জন্ম নিলাম। তাকে নিয়ে একবার মন্তব্য করলাম, হয়তো মেয়ের সুবিধার জন্য এমন করে নির্বাকে ছেড়ে দিল, নয়তো সে পরিস্থিতি মেনে নিচ্ছে কথাটা মনের মাঝে আবেগের ঢেউ তুলল। সে কি সত্যি মেনে নিচ্ছে? মনটা কিছু সময়ের জন্য আশার আলো দেখলেও হঠাৎ করে সে আলো নিভে গেল। পরবর্তী ভাবনার দরুন মেনে নিলেও কি আমি থেকে যাব? ভালো তো বাসবে না, শুধু হয়তো স্বার্থের জন্য রেখে দেবে, মেয়ের জন্য। কিন্তু স্বার্থ দিয়ে যে সম্পর্কের আয়ু বাড়ানো যায় না, এ কথা কি সে ভাববে না?